শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দরী মিষ্টি সকাল, সম্ভাবনাগুলো উন্মুক্ত হোক সেই প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবার তো আছেই। থাকছি কাজী রওশনরা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার সুন্দর সকালে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমরা চলে যাচ্ছি সাকির কাছে। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কিন্তু একটি কথা তোমাকে আজকে আমি বলবোই, সেটা হচ্ছে প্রতিদিন না, মাঝে মাঝেই আসলে এত মজার মজার খাবার খাওয়াও, কিন্তু কখনো শুটকি কেন খাওয়াওনি? তুমি শুটকি পছন্দ করো? আমি আগে করতাম না, বাট এখন বেশ ভালো লাগে। আচ্ছা, অনেকেই শুটকিটা পছন্দ করে না। শুটকির যে একটা সুগন্ধ আছে সেটা অনেকেই নিতে পারে না, অনেকের কাছে সেটাই খারাপ লাগে। আচ্ছা, তুমি শুটকি নিয়ে কথা বলছো আমি জানি। আজকে এই প্রসঙ্গে একজন উদ্যোক্তা রয়েছেন আমাদের, একদমই। তুমি নিশ্চয়ই তাকে জানাতে চাচ্ছ। চলো চলো জানি। জানি। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি উদ্যোক্তা লিজা রহমান। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? আমরা ভীষণ ভালো আছি, রাঙা সকাল পরিবার ভালো আছে, এবং একই সাথে আপনাকে পেয়ে আরো ভালো লাগছে, কারণ আপনার থেকে এই যে আমার প্রিয় বিষয় বা অনেকেরই প্রিয় বিষয়, এই বিষয়টা সম্পর্কে জানবো। জীবনের দর্শন যদি বলি যে স্বাধীনতা বা স্বাধীনভাবে কাজ করার যে বিষয়টা, এটা আপনার মধ্যে একদম শুরু থেকে খুব স্পষ্ট, এবং আপনি সংগ্রাম করে একরকম সেই জায়গায় গেছেন। মূল উৎসাহের জায়গাটা কি ছিল? আসলে আমার বাবা ছিলেন এরকম, বাবা থেকে হয়তো এই গুণটুকু পাওয়া। আচ্ছা, স্বাধীনতা যেটা, আর সাপোর্টিভ মানুষ হিসেবে আমার হাজবেন্ড। বাহ। আমার জীবনে দুজন মানুষই আমার পথ চলার শুরু থেকে এই পর্যন্ত আসার পিছনের কারিগর বলা যায়। বাহ, জি, বাহ, বাহ। নিশ্চয়ই। সাপোর্টিভ যে মানুষটা রয়েছেন সেটা তো অনেক পরে আসলো, কিন্তু যেটি আপনি বলছিলেন যে বাবাকে দেখেই আসলে, যেটা হয় প্রত্যেকটা পরিবারের সন্তান আসলে বাবা মাকে দেখেই সেভাবেই তাদের আদর্শটা তৈরি হয়। একটু ছোটবেলায় ফিরে যাই, কুমিল্লায় কেটেছে যদি ভুল না হয় আপনার শৈশবটা, আপনার জন্ম কুমিল্লায়। কুমিল্লার কোথায়? কুমিল্লা হচ্ছে কান্দিরপাড় যে জায়গাটা, ওই জায়গাটায় হয়তো চিনবেন। আমার বাবা প্রথম বাড়ি করেছিলেন কাপ্তান বাজার, কুমিল্লা কাপ্তান বাজার একটা এলাকাতে। পরবর্তীতে এটা সেল করে তারপর আপনার বাদুরতলায় আসেন। জি জি জি, ওখানে বড় হওয়া, কাপ্তান বাজার বাদুরতলায় মানে বড় কুমিল্লা হওয়া। শহরই আপনার? শহরের মধ্যে, জি। আচ্ছা, শৈশব ঘিরে কি কি মনে পড়ে? শৈশবের কিছু যদিও আমি কথা, শহর বলছি, কিন্তু তারপরেও গ্রামের ছোঁয়াটা গ্রাম আসলে আছে। ছিল। তখন তো আসলে এত বেশি ক্রাউড ছিল না। না, কুমিল্লা সত্যি শহরই ছিল, মফস্বল শহর ছিল। এখনের তুলনা হয়তো একটু কম ছিল, তবে আমার দাদার বাড়ি 14 গ্রাম, ওখানে আমি গ্রামের ফুল মজাটা পেয়েছি। আচ্ছা, যেহেতু আমার ছোটবেলাটা বেশিরভাগই আমার দাদা বাড়ির কাজিনদের সাথে কাটানো, বেশ সুন্দর মানে সময়গুলো, যেগুলো আমাদের বাচ্চারা হয়তো বুঝবে না, জানবে না। আসলে অনেক কুমিল্লার মজার সে সময় ছিল। সময়ের সৌন্দর্যগুলো সাকি মনে হয় আরো বেশি রিলেট করতে পারবে, কারণ আমি বড় হয়েছি ঢাকায়, কিন্তু কুমিল্লা শহর খুব মাঝে মাঝে সুন্দর। তো গিয়েছো। এখনো যাই, আমাদের বাড়ি যেহেতু সেখানে, সুতরাং যেতে তো হবেই। হ্যাঁ, কোথায় তুমি যে জানতে কিছু পারি? বলছিলে। আমাদেরও কুমিল্লা শহরে। আচ্ছা, কোথায়? আমাদের হচ্ছে কান্দিরপাড়ের সাথেই গোবিন্দপুর। জি জি চিনি, হ্যাঁ, যেহেতু কুমিল্লা। আমরা একদমই আপনার কাছে সেই সময়ের কুমিল্লার কথা শুনতে চাই, যে শৈশবে আপনি কি কি করতেন? শৈশবে আমি একটু বোকাশোকা টাইপের ছিলাম, আচ্ছা। সহজ সরল বলা যায়। কথাবার্তা একটু কম বলতাম, চঞ্চলতাও কম ছিল। আচ্ছা, তো ওই ক্ষেত্রে আমার মানে আমি জানি না কেন, হয়তো ছোটবেলা থেকে আমার একটু লেখাপড়ার প্রতি একটা ঝোঁক ছিল, আর খেলাধুলা বা মানে নতুন কিছু করাতে একটা আনন্দ পেতাম। আচ্ছা, এটুকুই। আর ছোটবেলায় আমি যেহেতু ব্রোকেন ফ্যামিলির, ওই জিনিসটা আমাকে একটু ভাবায়, মানে আমাকে হয়তো আরো একটু গম্ভীর করে তোলে, হয়তোবা পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে হয়তো আমি আরো কিছুটা গম্ভীর হয়ে যাই, কিন্তু আমার লেখাপড়ার প্রতি ঝোঁকটা সেই ছোটবেলা থেকেই। আচ্ছা। আমি মানে শুরুটা যদি করি, আমার সবকিছুই শুরু হয় কুমিল্লা শহর কেন্দ্রিক, এবং আমার জীবন ধারা সবকিছু আমার কুমিল্লা শহর কেন্দ্রিক বেড়ে ওঠা। আমরা একটু জানি, আপনি আমরাও জেনেছি এর মধ্যে ব্রোকেন ফ্যামিলি, সেই বিষয়টা না আসতে চাইলেও আসলে স্বাভাবিকভাবে আমাদেরকে একটু আনতে হবে, কারণ সে স্ট্রাগলিং এর কারণে কিন্তু আজকের আপনি হয়ে উঠেছেন একজন উদ্যোক্তা। আমার দ্বিধা হয় না। জি, আমরা সেই জায়গাটা একটু আসতে চাই। ক ভাই বোন ছিলেন আপনারা? আমরা হচ্ছে, আমি ওই মূল প্রসঙ্গে যেতে চাচ্ছি না। আমরা ভাই বোন যাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমাদের রিলেশন খুবই ভালো। আমি সবার বড় যেহেতু, সেহেতু আমার ভাই বোনদের সাথে আমার বন্ডিংটা খুব ভালো, খুবই ভালো।
এবং বলতে পারি আমি ভাই বোনদের যে সৌভাগ্যবান যাকে বলে ওই টাইপেরই আমি। আমাকে সবাই খুব স্নেহ, মানে আমি স্নেহ করি, ওরা আমাকে শ্রদ্ধা করে, সম্মান আসলে করে। ভাই বোনদের মধ্যে সম্পর্ক যদি জি, এত জি, জি। সুন্দর হয় সেখানে আসলে অন্য কোনো কিছু আর কোনো ম্যাটার করে অনেক না। অনেক অনেক ভালো। খুব ভালো লাগছে আপনার এই পরিতৃপ্তির কথা শুনে। একই সাথে শৈশবে আপনি আসলে আরো অনেক ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জি, সাথে জি। জড়িত ছিলেন, জি, গজল জি। করতেন, লেখালেখি জি, জি, করতেন। জি। আজকে যদি চাই একটু গজল কি 2 লাইন শুনতে পারবো আমরা সাকিব? না, আমি একটু বলে রাখি, জি। আমার হরমোনাল যে ইস্যু, ওটা থেকে আমার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায়, আচ্ছা, যেটা আচ্ছা। 2010-এ। তারপর থেকে আমার তেমন একটা করা হয়নি, এর আগে যতটুকুই করতাম। আবৃত্তিটা একদম মনে প্রাণে ভালোবাসতাম। কুমিল্লা আবৃত্তি সংসদ নামে একটা সংগঠন ছিল, যেটাতে আমি কাজ করেছি, কিছুদিন ছিলাম ওখানে। আমার শেখা হয় কিছু, প্রোগ্রামও করি বেশ কিছু। বাহ, বাহ, বাহ। কিন্তু ওই যে 2010-এর পর থেকে আমার আপনার থাইরয়েড হরমোন থেকেই আমার কণ্ঠস্বরটা একটু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা। সে কারণে হয়তো আমার আর করা হয়ে ওঠেনি। তারপর আমি চেষ্টা করব 2 লাইন আবৃত্তি করার। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, আপনি তাহলে প্রস্তুতি নেন, আমরা না হয় আবৃত্তি শুনবো। একটু শৈশবটা শুনি। আপনি ছিলেন মনে হয় একটু বাবার সঙ্গেই বেশি, এরকম কি জি, বিষয়টা? আমার বাবা আসলে প্রবাসী ছিলেন। আচ্ছা। আমি দাদুর সাথে দাদার ছিলাম। সঙ্গে, হ্যাঁ। দাদুর সাথে ছিলাম। তার মানে কাপ্তান বাজার। দাদা বাড়িতে ছিলেন, জি। 14 গ্রামে ছিলেন না, নাকি কুমিল্লা কাপ্তান শহরে? বাজারেই ছিলাম দাদু আচ্ছা, সহ। তো আচ্ছা। যাওয়া হতো বেশিরভাগ সময়টাই, হয়তো আমাদের সময় তো ভ্যাকেশনটা পড়তো পুরো শীতে। তো ওই যে শীতকাল, তারপর রোজার 1 মাস, কিন্তু আমরা অনেক অনেক বেশি ছুটি কাটাতাম। ওই সময়টা আমরা গ্রামেই থাকতাম। আচ্ছা। গ্রামে দাদুর সাথে বেড়ে ওঠা আমার। আব্বু যেহেতু ছিলেন না, দাদুরই আবার ফুফু, বড় ফুফু যিনি আমার, ওদের দুজনের আসলে অবদান অনেক বেশি চমৎকার। বলা চলে। জি। আমার শৈশব, কৈশোর এবং পরিণত বয়সের এই গল্পগুলো আমরা শুনতেই থাকবো, কিন্তু এ পর্যায়ে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে দর্শককে জানাতে জি, জি, চাই। জি। প্রিয় দর্শক, নিজে স্বাবলম্বী হয়ে পরিবারকে স্বাচ্ছন্দ্যে রাখার দৃঢ় লক্ষ্য থেকেই গৃহবধূ লিজা রহমান অনলাইনে সামুদ্রিক শুটকি ব্যবসার উদ্যোগ নেন। উচ্চ মাধ্যমিকের পর বিয়ের কারণে পড়াশোনায় ছেদ পড়লেও তিনি প্রতিকূলতাকে জয় করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। আর্থিক সংকট, সংসারের দায়িত্ব এবং শারীরিক অসুস্থতা সত্ত্বেও নতুন কিছু করার স্বপ্ন থেকে কখনো সরে আসেননি তিনি। 2019 সালে উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেসবুক ভিত্তিক ডিজিটাল স্কিল গ্রুপ থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে তিনি ব্যবসার প্রস্তুতি নিতে শুরু করেন। ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এবং বাজারের বাস্তবতা বিবেচনায় নিয়ে রাসায়নিক মুক্ত সামুদ্রিক শুটকি নিয়ে কাজ করার লক্ষ্য স্থির করেন লিজা রহমান। এরই ধারাবাহিকতায় 2020 সালের জুনে ফেসবুক পেজ এবং পরবর্তীতে ওয়েবসাইট চালুর মাধ্যমে তিনি দেশি শুটকির যাত্রা শুরু করেন। কর্ণফুলীর তীর থেকে ইছাপুরে জেলেদের কাছ থেকে সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে শুটকি সংগ্রহ করেন তিনি, যার মান এবং নিরাপত্তা নিশ্চিত করেন তিনি। মধ্যস্বত্বভোগী না থাকায় সাশ্রয়ী মূল্যে উন্নত মানের শুটকি সরবরাহ করে বর্তমানে দেশের সকল প্রান্তে এবং বিশ্বের 12টি দেশে তার পণ্য পৌঁছে গেছে। ছুরি, লইট্টা, কাচকি, মলা, সুরমা, রূপচাঁদা, লাক্ষা, চিংড়ি এবং পোয়াসহ নানা বৈচিত্র্যের শুটকির পাশাপাশি তিনি লিজা বুটিক্স নামেও আরেকটি উদ্যোগ সফলভাবে পরিচালনা করছেন। আবারও ফিরে যাচ্ছি তার গল্পেই। এত এত কাজ, সেটা একদিনে হয়নি, অনেক সময় লেগেছে এবং সেটার প্রস্তুতিও ছিল বেশ সুন্দর। আমরা যেহেতু শৈশবে ছিলাম, আরও খানিকটা শৈশবে থাকবো। স্কুল জীবন শুনতে চাই, যে পড়াশোনায় কেমন ছিল এই মিষ্টি মেয়েটা? পড়াশোনায় খারাপ ছিলাম না বরাবরই। আপু যেহেতু কুমিল্লার, বুঝবেন, কুমিল্লা আমরা যখন পড়াশোনা করি তখন কিন্ডারগার্টেন লেভেল ছিল না, কিন্তু আমি কেজিতে চান্স পাই মিশনারি স্কুলে, আওয়ার লেডি অফ ফাতেমা গার্লস হাই স্কুল। মিশনারিতে আমার কেজি ক্লাস 1 এবং 2 পড়া হয়। দেন হচ্ছে আমার ফজলুন্নেসা টেস্ট দিয়ে আমি ওখানে আসি, এটাও কুমিল্লার একটা বিখ্যাত স্কুল, নামকরা স্কুল। ওখানেও টেস্টে টিকে যাই, ওখানে পড়াশোনা। আমার ফুপিরাও পড়েছেন ফজলুন্নেসা। জি জি জি। তো এই যে ভালো স্কুলে পড়া, এটার তো একটা প্রভাব নিশ্চয়ই থাকে। জি জি। এবং আদার্স অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভ থাকা, এটাও কি দাদা ফুপিরা সবসময় আপনাকে সাপোর্ট করতেন? মানে এই জিনিসটা নিজের ভিতর কিভাবে তৈরি হলো? এটা আসলে দাদু ফুফিরা কখনোই বলেননি। এটা আসলে আমার নিজ থেকে, কারণ আমার দাদু ফুফিরা আসলে মানে ওই আগের একটু মেন্টালিটির ছিলেন, ওটুকু ওনারা হয়তো বুঝতেন না, কিন্তু কখনোই বারণ করতেন না, নিষেধ ছিল না আর কি। করেছি এটা সম্পূর্ণ নিজস্ব চিন্তাধারায়। আচ্ছা, তো শৈশবে আসলে কি ভাবা হতো? কিছু কি ভাবা হতো যে নিজে কিছু করব? হ্যাঁ। বা আপনি যেটি বলছিলেন যে
বাবা মার আলাদা থাকার কারণে যেটা হয়েছে একটু নীরবতা, জি একটু অন্যরকম চিন্তা ভাবনা সবসময় আপনাকে হয়তো ভাবাতো। আবার আমার কাছে এই সময় এসে মানে আপনাকে দেখে মনে হচ্ছে যে কখনো কখনো কোনো কোনো সীমাবদ্ধতা হয়তো কোনো সম্ভাবনাকে উন্মুক্ত করে, যেটা আপনার জীবনে আসলে হয়েছে। আপনি ভালো বলবেন। জি। আমি এই বিষয়টা আসলে ওই একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে আমার মোটিভটা এমন যে হয়তো আমি এই জিনিসগুলোর কারণে হয়তো আমার ভিতর ম্যাচুরিটি জিনিসটা একটু বেশি ছিল, কিংবা আমার চিন্তা শক্তিটা একটু প্রখর ছিল। আমি হয়তো অনেক কথা বলতে পারতাম না, কিন্তু বুঝতে পারতাম। মানুষের চোখ দেখেই দেখা যেত আমি অনেক কিছু বুঝিয়ে নিতে পারতাম অনেক ছোটবেলা থেকেই। আমার চুপচাপ থাকাটা অনেকেই হয়তো ভালো মনে করতেন না, কিন্তু আমার ওটাই ভালো লাগতো। এখন যদিও আমি প্রচুর কথা বলি, বলতে হয়, হ্যাঁ, ক্লায়েন্টদের সাথে বলতে হয়, বিভিন্নভাবে বলা হয়, কিন্তু তখন কথা কম বলতাম। আমরা স্কুলের যে গল্পগুলো শুনছিলাম সেখানে একটা বিষয় আমার মাথায় আসলো, সাকি যেমনটা বলছিল, যেহেতু একটু অন্যরকম কঠিন জীবন ছিল আপনার, সেই জায়গা থেকে হয় কি যে এই ধরনের বাচ্চারা সবার সাথে মেশার ব্যাপারটা, স্কুলে বন্ধু বান্ধব হওয়ার ব্যাপারটা, বা শিক্ষকদের সাথেও কমিউনিকেশন করাটাই অনেক ঝামেলা হয়। এই ধরনের কিছু ফিল করেছিলেন? না না, ওটা হয়নি। কারণ আমি বুঝতে পারলাম যে আসলে মানুষ কখনোই একা থাকতে পারে না, তার থাকা লাগে, ফ্রেন্ড থাকে, কিভাবে যেন হয়ে যায়। না, আমার ওরকম কোনো ছিল না। তবে হ্যাঁ, আমি শিক্ষকদের কাছ থেকে যেখানেই গেছি, শিক্ষকদের কাছ থেকে একটা ভালো আদর স্নেহ পেতাম। হয়তো পড়াশোনার জন্য, হয়তো সাংস্কৃতিক কোনো সংগঠনের জন্য, যে কোনো কারণেই হোক, ওটা আমার ছিল, পাওনা থাকতো শিক্ষকদের ভালো। জি, যেটি জানতে চাচ্ছিলাম যে কোনো ইচ্ছে ছিল কিনা, সে স্কুল লাইফে কোনো কিছু ইচ্ছে হতো কিনা যে কি করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটবেলার ইচ্ছে আমার দুবার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো হয়। হ্যাঁ হ্যাঁ, একদম যখন ছোট ছিলাম তখন আমাদের একটা টিচার ছিলেন, হ্যাঁ, সালেহা আপা, আমি জানি না আপা আছেন কিনা এখনো। তো আপা আমাদের ইংরেজির টিচার ছিলেন। তো আপাকে দেখে আমার এত ভালো লাগতো। আপা খুব স্মার্ট ছিলেন, আপার কথাবার্তা আমার খুব ভালো লাগতো, এবং ভীষণ ভয় পেতাম আমরা। আপার চলাফেরা, কথাবার্তা আমাকে খুব মুগ্ধ করতো। তা আমি ভাবতাম যে আমি আপার মতো একদিন স্মার্ট হব, আপার মতো একজন ইংরেজির শিক্ষক হব। মানে আমার এটা কাজ করতো। যখন আমি স্কুল লাইফ পার হয়ে আপনার উচ্চ মাধ্যমিকে গেলাম, তখন হচ্ছে আর ওটা কাজ করতো না। তখন আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জ হয়ে সেটা ডাক্তারের রূপ নিল, যে হ্যাঁ, আমি তো ডাক্তার হতে পারি। ডাক্তার হলে হয়তো আমি অনেকের সেবা করতে পারবো, অনেকের জন্য কাজ করতে পারবো। এই মেন্টালিটিটা কাজ করছিল আর কি, যে আমার হয়তো ডাক্তার হওয়া উচিত। আমার সবসময় মানুষের প্রতি একটা মায়া কাজ করে, যে কোনো মানুষের প্রতি আমার একটা মায়া কাজ করে। এই বিষয়ে আমরা পরে আসবো, পরে আমি আবার বলবো। অবশ্যই অবশ্যই, আমরাও শুনতে চাই। এভাবেই আপনি যেভাবে ধারাবাহিকভাবে বলছেন। আপনার এসএসসি তে ফলাফল কেমন হলো? আমাদের সময় তো আপনার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ছিল, তো আমি ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। আর এইচএসসি তে? হ্যাঁ, এসএসসি তে ফার্স্ট ডিভিশন ছিল, মানে দুটোতেই ফার্স্ট ডিভিশন ছিল। জি, দারুণ দারুণ। আমি হচ্ছে আপনার ক্লাস 8 এ বৃত্তিপ্রাপ্ত, 5 এ বৃত্তিপ্রাপ্ত। সরকারি যে বৃত্তি হতো আমাদের, এখন আসলে আমি জানি না হয় কিনা। এখন জেএসসি, পিএসসি হ্যাঁ, ওগুলো তো আমাদের ছিল না। ক্লাস 5 এ ছিল, আর আপনার 8 এ ছিল। আচ্ছা, আপনার তো খুব মানে আর্লি স্টেজে বিয়ে হয়ে যায়। জি জি জি। যে একটু শুটিং গল্পগুলো একটু আগাই আমরা। জি, ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরেই কি আপনার বিয়ে হয়ে গেল? না না, কমপ্লিট করতে পারিনি। আমি হচ্ছে এসএসসি পাস করার পরেই ওই যে ফ্যামিলিগতভাবেই আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা, আব্বু পছন্দ করলেন, আমার ফুফু, আমার দাদু। আব্বু যেহেতু দাদুর কথায় উঠা বসে করতেন, খুব মানতেন দাদুকে, তো সেই হিসেবে দাদু যা বলতেন তাই শুনতেন আব্বু। তো দাদুর পছন্দ ছিল আমার হাজবেন্ডকে, ওদের ফ্যামিলিকে। ওভাবেই আসলে বিয়েটা হয়ে যায়, আমি না চাওয়া সত্ত্বেও হয়ে যায়। তবে আমার শাশুড়ি ভালো ছিলেন, উনি বলেছিলেন যে তোর পড়াশোনা আমি চালিয়ে যাব, আমি যতদিন বেঁচে থাকি। এই যে আপনার বিয়ে হয়ে গেল, তার আগ পর্যন্ত আপনি তো এসএসসি কমপ্লিট করলেন। জি জি জি। এর মধ্যে কি আপনি কোনো রকম কোনো কাজ করতেন? মানে আপনি যেটি বলছিলেন যে কখনো মনে হতো আমি শিক্ষক হব, ইন্টারমিডিয়েটে এসে মনে হলো যে ডাক্তার হব। ওই তখন হচ্ছে কি, আমি এসএসসির আগ থেকে আমি কুমিল্লা ওই যে আবৃত্তি সংসদ নামে একটা সংগঠনের সাথে ছিলাম, ওখানে যুক্ত ছিলাম, শিখতাম, বলতাম গ্রুপে, হয়তো প্রোগ্রামে যেতাম এরকম। আর ফয়জনেসে থাকাকালীন আমি ভলিবলে ছিলাম, জেলা ভিত্তিক যে ভলিবল টিম থাকে ওখানে খেলতাম।
আচ্ছা, আমি এই জন্যই জানতে চাচ্ছিলাম যে যেহেতু আপনি দাদা দাদির সঙ্গে বড় হয়েছেন, ফুপিদের সঙ্গে বড় হয়েছেন, একটা বিষয় তো নিশ্চয়ই আপনার সবসময় কাজ করতো যে ইকোনমিক্যালি আমাকে একটু স্ট্রং হইতে হবে বা আমাকে কন্ট্রিবিউশন করতে হবে। হ্যাঁ, আমি ওই জায়গা থেকেই জানতে চাচ্ছিলাম যে বিয়ের আগ পর্যন্ত আপনি কোনো কিছু করেছেন কিনা এই রিলেটেড? না, আমার করতে হয়নি আসলে, আমার বাবা সাপোর্টিভ ছিলেন আমার প্রতি, আমার ওদিকটা আমাকে করতে আচ্ছা, হয়নি, তার মানে আমার এটা বাবা পুরোপুরি ডিসাইডেড হলো আপনার বিয়ের পরে? জি জি। আরো কিছু দূর পড়াশোনা করবার পরে? না, আরো কিছু দূর না, আমি যখন দেখলাম যে বিয়ের পরে আমি একটা যৌথ ফ্যামিলিতে গেলাম, তারপর বাবার কাছে আগে চাইতে যেমন দ্বিধা লাগতো না, বিয়ের পর চাইতে কিন্তু আমার দ্বিধা লাগতে শুরু হলো। যে আমি আমার পড়াশোনার খরচটা আমি বাবার থেকে নেব সব সময়, এটা তো আসলে ভালো দেখায় না বা আমি পারছি না। তখন মাথায় আসলো যেন আমার কিছু করা উচিত। তখন আমি অল্প অল্প করে 2-4টা বাচ্চা পড়াই, ছোট ছোট বাচ্চাদের পড়ানো শুরু করি। তখন আপনি কি পড়ছেন? ইন্টার পড়ছি। আচ্ছা, তারপর আমার ছেলে হলো, আমি ওই জার্নিটা আমি চালু রেখেছিলাম। আচ্ছা আচ্ছা। জীবনের একটা পর্যায়ে আমরা যেটা জেনেছি যে আপনার পড়াশোনাতেও একটা ছন্দপতন হলো। জি জি। সেটা কোন সময়টা? সেটা হচ্ছে আমার শাশুড়ি মারা যাবার পর। যে আমার বড় যে সাপোর্টিভ মানুষটা ছিলেন, উনি যখন অসুস্থ হলেন, হসপিটালাইজড হলেন, তখন আমার বাবু প্রথম ছেলেটাও ছিল, আমার একটা গ্যাপ পড়ে গেল তখন। আচ্ছা আচ্ছা। কতদিনের গ্যাপ? এটা ছিল 2 বছর। আচ্ছা, কিন্তু আপনি থেমে থাকেননি? না না না। সেখান থেকেই আসলে উৎসাহের জায়গাটা মূলত আমরা সেই গল্পটাও শুনবো। শাশুড়ি চলে যাওয়ার পর আপনি যেটা বলছিলেন যে অনেক সময় বাবাকেও হয়তো বা নিজের অর্থনৈতিক বিষয়টার কথা বলতে পারছিলেন না, বলা যায়ও না। হাজবেন্ড সেই সময় কি অবস্থায় ছিল? তার আর্নিংটা কম ছিল, যেহেতু যৌথ পরিবার, বোঝা যেত না, আমার শ্বশুর শাশুড়ি চালিয়ে নিতেন, কিন্তু সবকিছু তো আর শ্বশুর শাশুড়ি থেকে মানে বলা যায় না, তাই না? অনেক কিছু আছে যেটা হয়তো আমি বলতে পারছি না, হাজবেন্ডকে বলা উচিত, তাদেরকে বলতে পারছি না। অবশ্যই ওই বিষয়গুলো সেভ করার জন্য আসলে আমার কিছু করার যে মেন্টালিটিটা। ম্যাম, জীবনের অনেক গল্প আছে, আপনি বলছিলেন যে অনেক সময় অনেক চাওয়াও আছে, বলা যায় না, কিন্তু সেই জায়গা থেকে মূল ব্যাপারটা যেটা হয় যে সেই চাওয়াগুলো নিজে কিভাবে পূরণ করা যায় সেই রাস্তা তৈরি করা, সেটি আপনি করেছেন। এই গল্পগুলোই শুনতে চাই যে কিভাবে যে শিক্ষকতা করলেন, টিউশনি করলেন, এর বাইরে আর কোনো কাজ করা হতো? না, আসলে সেটা করতে পারতাম না। পরে হচ্ছে আপনার ইন্টারের পরে, ইন্টারের আগে তো কোথাও স্কুলে নেয় না, টিচিং প্রফেশন আপনাকে নিবে না। ইন্টার যখন আমার রেজাল্ট দিল, সেদিনে আমার ছেলে আসলো দুনিয়াতে, তো ওইখানে আমার একটু গ্যাপ হয়। তারপরে হচ্ছে আমার আবার চলাফেরা, আমি থেমে থাকিনি। তারপর ইন্টারের রেজাল্ট নিয়ে আমি একটা ছোটখাটো একটা কিন্ডারগার্টেন ঢুকে যাই। পাশাপাশি ছিল, প্রাইভেট ছিল, টিউশন ছিল, বাসায় গিয়েও পড়ানো হতো। ছোট কতদিন চললো এই জার্নিটা? আমার 11 বছর প্রায়। আচ্ছা। তার মধ্যে আমার মেয়ে হলো। আমি ওই শিক্ষকতা পেশাটাই আমার ভালো লাগতো। আচ্ছা। বাসায় টিউশন করতাম, জায়গা খুব অল্প থাকার কারণে বেচ হিসেবে করতাম, তারপর স্কুলে করতাম। বাচ্চাদের জন্য কখনো টিচার রাখিনি, নিজেই পড়াতাম। তো সেটা আসলে অনেক স্ট্রাগল, অনেক 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 লম্বা হয়ে যায় কথা। এবং একই সাথে সেই স্ট্রাগলিং গুলোই জানতে চাই। পরিবারের সাপোর্টটা তো তখনও ছিল আপনার সঙ্গে? তখন হচ্ছে ফুল আমার হাজবেন্ডের সাপোর্টটা। আচ্ছা। সে আমাকে সবকিছুতে সাপোর্ট করে যাচ্ছে, এবং তার যে মেন্টালি যে সাপোর্ট, তারপর শারীরিক সাপোর্ট, যেমন বাচ্চাকে একটু নেয়া, সবকিছু আমি পাচ্ছিলাম তার থেকে, সমস্ত রকম সহযোগিতা। বিষয়টা কিন্তু একই সাথে সুন্দর ম্যাডাম, এই কারণে যে সময় আপনার সন্তান জন্ম হয়েছে বা সে বড় হচ্ছে, তাকেও আপনি পড়াচ্ছেন এবং ওই জেনারেশনের মানে এলাকার প্রায় অনেক স্টুডেন্টকে আপনি পড়িয়েছেন। সবাই শিক্ষকের জায়গা থেকে সেই রকম শ্রদ্ধা দিয়ে আপনাকে দেখে, এবং যেটা হয় যে আপনার সন্তান যখন গল্প শোনে যে তোমার মায়ের কাছে তো আমি পড়েছি, উনি আমার শিক্ষক, তাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে। কখনো শেয়ার করেছে সন্তানরা এরকম কিছু? হ্যাঁ, ওরা অনেকবারই শেয়ার করে, এটা হয় মাঝে মধ্যে, প্রায় হয়ে যায় এরকম। যেমন আমার অনেক স্টুডেন্টরা বিয়ের দাওয়াত দিতে আসছে, ইভেন আমাকে এমনও হয়েছে যে আমার অনেক স্টুডেন্ট, এই লিস্টটা অনেক লম্বা, যে আমি ম্যাডাম হিসেবে যে ওদেরকে ছোট থেকে পড়ানোর জন্য দেখা গেছে আমাকে গিফট দিচ্ছে ওনারা, বিয়েতে আমাকে গিফট দেয়া হচ্ছে, শাড়ি পেলাম, 3 পিস পেলাম, এরকম অনেক পাই। আচ্ছা, এখনো পেয়ে যাচ্ছি। শিক্ষক থেকে ধীরে ধীরে উদ্যোক্তা হওয়া। জি। এই উদ্যোক্তা হওয়ার একদম শুরুর গল্পটা শুনতে চাই, চিন্তাটা আসলো কিভাবে? চিন্তাটা হচ্ছে, আমি আসলে বসে থাকার লোক না। আমি যখন আপনার একটা
অসুস্থতার মধ্যে যাই তখন আমাকে সব দিক থেকে সব বন্ধ করে দিতে হয়, যেটা আমার হাজবেন্ড চাইতেন না, যে যতটুকুই আছো তুমি আগে সুস্থ হও, পরে যা হবার হবে, সুস্থ হয় না। তো ডাক্তার আমাকে বেড রেস্ট দেন। বেড রেস্টে আমি প্রায় 3 মাস মানে কোনো কিছুই করা সম্ভব হয়নি। তো তখন আমার হাজবেন্ড একটু করা হয়ে যায়, তুমি স্বাস্থ্যের দিকে নজর দাও, কিছু করার প্রয়োজন নেই। তো তখনই আমার একটা লম্বা গ্যাপ হয়ে যায় বাসায় বসে থাকা। বসে থাকাটা কিন্তু আমার বসে থাকা ছিল না, হ্যাঁ, বাসায় বসে দেখা গেছে আমি কেক বানাচ্ছি, তখন হয়তো আমার অ্যান্ড্রয়েড ফোন নেই, কিন্তু আমি বানাচ্ছি আইডিয়া করে, বা কিছু না কিছু করছি, বাচ্চাদের পড়াচ্ছি, আমার বাচ্চা দুটোকে পড়াচ্ছি। তো এরপরে ওই যে ভিতরের একটা আগ্রহ থাকে না, যে না আমি বসে থাকতে চাই না, আমি আসলে অমুকের ওয়াইফ, এটা জানার চাইতে আমার বোধহয় আমার নিজের একটা কিছু করা Identity উচিত। প্রয়োজন, হ্যাঁ, আমার নিজের একটা পরিচিতি খুব প্রয়োজন। ওটা থেকে আসলে চিন্তা ভাবনাটা থাকে যে কি করা যায়, কি করতে পারি আমি, বা আমি বাচ্চাদের সময় দিব, আবার আমার নিজেরও স্বাস্থ্যের যেন ক্ষতি না হয়, আবার কিছু একটা করব। ওটা নিয়ে আমার ভাবনাটা শুরু হয় 18 সাল থেকে, কিন্তু আমি ভেবে উঠতে পারছিলাম না যে আসলে কি করা উচিত। তো ওই ভাবনা থেকে আমি বিভিন্ন জিনিস নিয়ে খুব খুঁটিনাটি করে দেখি, তথ্য সংগ্রহ করি। তার মধ্যে থেকে আমার মনে হলো শুটকিটা নিয়ে কোনো নারী এই পর্যন্ত আগায়নি। আচ্ছা, আমি যখন কাজ করা শুরু করি 19 সালে, আপনি খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশের মনে হয় না কোনো নারী উদ্যোক্তা শুটকি নিয়ে কাজ শুরু করেছেন। এখন অনেক আছেন। আপনি প্রথমে সার্চ করলেন যে কোন জি, আমি, জিনিসটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ, আসলে এখন পর্যন্ত আমি- মার্কেটে কেউ আসেনি, চমৎকার কনসেপ্টই আসলে মার্কেটে মানুষকে- কেউ আসেনি, ইভেন এটা আমার জন্য নিয়ে যায়। সহজলভ্য। আচ্ছা, আমার কাছ থেকে এটা সহজলভ্য। আমি কিভাবে সোর্সিংটা করতে পারি সহজলভ্য, আমি মানুষকে কিভাবে খাঁটি জিনিসটা দিতে পারি, বা আমি একটা জিনিস নিয়ে কাজ করব, সেটা স্বচ্ছতা কতটুকু থাকবে আমার, আমি এই বিষয়ে কতটুকু জানি। আমি এই বিষয়ে অনেক পড়াশোনা করলাম যে এটার ক্ষতিকর দিক কিভাবে আমি বুঝবো, কোনটা ক্ষতিকর, কোনটা ভালো, তারপর কিভাবে আমি এটা থেকে আমি কি বেনিফিট আমি আমি ভোক্তাকে দিচ্ছি, আমার ক্রেতা আমার থেকে কিনবে, কেন কিনবে, আমার থেকে পণ্যটা কেন কিনবে, যেহেতু সেটা বাজারে সহজেই পাচ্ছে, আমার থেকে কেন কিনবে। এই কেনর প্রশ্নগুলো খুঁজতে গিয়ে আমার 6 মাস কেটে যায়, আচ্ছা। এই তথ্যগুলো নিতে গিয়ে। পরে সব যখন জোগাড় করা হয় সবকিছু, তারপর মাঠে নেমে গেলাম একেবারেই। আচ্ছা। সেটা কিভাবে হলো? সেটা তো 2019 সালেই হলো। 19 সালে ওভাবে মাঠে নামা হয়নি, 20 সালে এসে যেভাবে প্রচারটা হলো আর কি। আচ্ছা। 19-এই ছিলাম। প্রথমে শুরু করলেন কি করে? অনলাইন দিয়ে শুরু করলেন অনলাইন নাকি দিয়ে, অফলাইনে? না অনলাইন দিয়ে শুরু আচ্ছা। করলাম, অনলাইন দিয়ে। শুরুটা আসলে অফলাইন দিয়ে করা যেত না। কেন আমি যেত কেন না? জানতে চাচ্ছি জি, যে মানুষ জি। অনলাইনে তো করে, অফলাইনের কথাটা এই প্রসঙ্গেই চলে আসলো। আপনার যেহেতু অনেক স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট মানে হলো স্টুডেন্টের যে ফ্যামিলিরা আছে বা ফাদার মাদাররা আছে, তাদের সঙ্গে আপনার একটা রিলেশন আছে। জি। সো আপনি যখন একটা কাজ শুরু করছেন, তারাও অনেক রকম ভাবে আপনাকে হেল্প করতে পারে, যে আপনি এরকম একটা পরে sourcing করেছে। করলেন। আচ্ছা, শুরুতে স্টার্টিং এ করেন। কি করেনি। আচ্ছা, আমরা আচ্ছা। স্টার্টিংটাই শুনি, আপনি কি করলেন? আমি যখন শুরু করার চিন্তা ভাবনা করি, আমি যে 6 মাস এটার পিছনে শ্রম দিলাম, আমি কক্সবাজার গেলাম, বিভিন্ন জায়গায় গেলাম যেখান থেকে আপনার মূলত শুটকিটা আসে, আচ্ছা। সরাসরি তৈরি হয়, হ্যাঁ, মানে আসে পাইকারি বাজারগুলোতে যায়। ওইসব জায়গায় যখন আমি যাচ্ছি, খোঁজ নিচ্ছি, মনে করেন অনেকেই ব্যঙ্গাত্মক অনেক কথাবার্তা বলেন যে এত কিছু থাকতে মেয়ে মানুষ কেন শুটকি নিয়ে কাজ করতে হবে, মেয়েরা আসলে সাধারণত জুয়েলারি, 3 পিস, পোশাক আশাক নিয়ে কাজ করবে, এটা কেন। তো প্রথম আমি 2-1 জনকে সাফাই দিলেও পরবর্তীতে চুপ হয়ে যাই, যে আমার কাজ কথা বলবে, আমি বলে তো লাভ নেই, একদম, বুঝাতে পারবো না। তো শুরু করলাম যাত্রাটা। চুপ হয়ে যাওয়া মানে আসলে চুপ হয়ে যাওয়া নয়, না, মাঝে মাঝে ভিতর অনেক বেশি থেকে। শক্তিশালী হয়ে যাওয়া। ম্যাম, আপনি যে সময় কাজ করছিলেন, আপনি তো ফিজিক্যালি মার্কেট ভিজিট করছিলেন এবং একই সাথে আপনি বলছিলেন যে ডিজিটালেও আপনি আগাচ্ছিলেন। জি। সেই সময় ফেসবুক ইউজ করা মানে ফেসবুকে ছবি দেওয়া, ছবি দেখা বা টেক্সট করা, এগুলোর বাইরে আসলে চিন্তা করাটা একটু, আমি বলবো যে আধুনিক মনা মানুষ যারা, তারাই চিন্তা করতে পারবে। আপনি সে সময় বিজনেসটাকে রান করার জন্য স্কিল ডেভেলপমেন্ট কোর্সও করেছেন। জি। আমরা একটু সেই জার্নিটা শুনি, সেই গল্পটা। এখানে আমি বলবো বাংলাদেশের দুটো গ্রুপ ছিল যেখানে আমি অ্যাড হই, এটা অস্বীকার করার কিছু নেই। জি। উইতে ছিলাম আমি, ওখানে আমি কিছু দেখলাম। নারী উদ্যোক্তারা যখন আপনার কোভিডের সময়টাতে ওটা ভালো একটা জনপ্রিয়তা পায়, ওখান থেকে আমার কিছু শেখা।
আচ্ছা। তারপর ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ যে গ্রুপটা, ওখানেও আমার অনেক কিছু শেখা হয়। এছাড়াও আমি আপনার মার্কেটিং এর উপর কিছু কোর্স করি, যেগুলো আমি আসলে অনলাইন ভিত্তিক না, অফলাইন ভিত্তিকও করি চিটং থেকে। বিভিন্ন কোর্সগুলো আমাকে অনেকটা সহায়তা করে, গ্রুপগুলো থেকে আমি কিছু জ্ঞান অর্জন করি। পাশাপাশি আমার নিজেরও কিছু ইচ্ছে ছিল যে আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যে জানাশোনা। ধরেন আমি একটা গ্রুপ দেখলাম, একটা পেজ দেখলাম, তার আপনার অ্যাডগুলো কি, সে কিভাবে কন্টেন্ট রাইটিং করছে, এই বিষয়গুলো আমি খুব ভালো করে সূক্ষ্ম করে দেখলাম। তারপর বুঝলাম যে আসলে মানুষ তো পণ্য কেনে না, ছবি কেনে। আচ্ছা। পণ্য কেনে না, ছবি কেনে। তখন ছবির প্রতি আমার একটা প্রোডাক্টের ছবি তোলা নিয়ে আমি বেশ স্ট্রাগল করি, যে আমি কিভাবে ছবি তুললে কোন ছবিটা ভালো আসবে। আমার ফোনে তোলা এই ছবি সব ভালো সাড়া পাই, আমার ছবিগুলো সবাই খুব বেশ প্রশংসা পায়। আপনি নিজেই করলেন আমি প্রোডাক্ট নিজেই, ফটোগ্রাফি? হ্যাঁ আমি নিজেই করলাম, সবকিছু আমি নিজেই করলাম। তখন দেখলাম যে না, এভাবে তুললে মানুষ একটু বেশি আগ্রহী হয় মানে ছবির উপরে। তো ধরেই নিলাম যে আসলে আমি পণ্য বিক্রির আগে তো ছবি বিক্রি করবো, তাই ছবিটার উপরেই আমার জোর দেওয়া উচিত। ওটাই করেছি। এই ধরনের সৃজনশীল কাজে যেটা হয় যে নিজে তো একরকম উদ্যম নিয়ে কাজ করছেনই, আশেপাশের দুই একটা প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা লাগেই। ছেলে এবং মেয়ে যেহেতু একদমই ইয়াং জেনারেশন ছিল, তরুণ প্রাণ ছিল, সে সময় ওদের সহযোগিতাটা কেমন ছিল? আমার ছেলে ইভেন এখনো আমাকে হেল্প করে যায়, অনেক কাজে আমাকে হেল্প করে। আমার বিজনেসের বলতে গেলেও 50% ওই আমার অনেক কাজ এগিয়ে দেয়। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমি ছেলের সাপোর্ট, আমি ছেলেকে নিয়েই যত দূর যাই, যেখানেই যাই, যত কিছুই করি, আমার ছেলে আমাকে অনেকটা হেল্প করে। মা ছেলের সম্পর্ক একদম বন্ধুর মতো। জি জি জি, আমার ছেলে মেয়ে দুজনই আমার সাথে বন্ধুর মতো। আচ্ছা, আপনি এই যে ব্যবসা করার জন্য সিদ্ধান্ত নিলেন ঐতিহ্যবাহী সামুদ্রিক শুটকি নিয়ে, জি, আপনি একই সাথে বলছেন যে আপনি ফরমালিন মুক্ত বা রাসায়নিক যে বিষয়গুলো সেগুলো মুক্ত অর্গানিক শুটকি নিয়ে কাজ করছেন। অর্গানিক শুটকি আসলে আমরা চিনবো কিভাবে? এটা আসলে সাধারণ মানুষ চেনা আসলে খুব দায়। তারপর আমি বুঝাতে যদি পারি কিছু জিনিস, আপনি দেখবেন যে অনেক বাজারে যে খোলা শুটকিগুলো পাওয়া যায় বছর ধরে পড়ে থাকে, খোলামেলা পড়ে আছে, পোকা ধরে না, নষ্ট হয় না, থেকে যায়। কিন্তু ওরা হয়তো অনেক শুটকি স্টক করে, এগুলো বিক্রি হওয়া পর্যন্ত এগুলো থাকেই এভাবে খোলামেলা বস্তায় থাকে, খোলা থাকে, এগুলো পচে না, পচনশীল না, এগুলো থেকে যায়। কেন থাকে? কেন থাকে? এটা কত পুরনো শুটকি, এটা কিভাবে থাকে? এটাতে মাছি বসছে না, এটা নষ্ট হচ্ছে না, দীর্ঘদিন পড়ে আছে খোলা। তো ওই জিনিসটা যদি আপনি একটু সচেতন যদি হয়ে থাকেন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আসলে এটাতে কিছু একটা মেশানো আছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি শুটকি নিলেন, আপনি নর্মাল যে কোনো শুটকি আপনি সেদ্ধ হয়ে যায় বা আপনার খেতে সুস্বাদু, কিন্তু রাসায়নিক ডিটিটি পাউডার যেটা, সেটা যদি থাকে তাহলে আপনি শুটকিটা তেতো হবে, খেতে মিষ্টি হবে না, তেতো হবে, আর হচ্ছে শক্ত হবে, অনেক রাবারি টাইপ হবে। আমি একটু জানতে চাই যে রাসায়নিক ছাড়া কি আসলে শুটকি উৎপাদন সম্ভব এবং সেটা বাজারজাত করা সম্ভব? অবশ্যই হচ্ছে। আচ্ছা, কেন বলছি, হ্যাঁ হয়তো পরিমাণটা কম আর বেশি সেটা হতে পারে, কিন্তু একেবারেই রাসায়নিক মুক্ত শুটকি আপনি যেটি বলছেন যে বাজারে বছর পর বছর পড়ে থাকে বা সেল হচ্ছে কিনা, আদৌ কেউ খোঁজ রাখছে কিনা, আপনারা কি সবকিছুই আনছেন, সেল করছেন সঙ্গে সঙ্গে? বিষয়টা কি এমন, মানে আপনাদের কোনো স্টক থাকে না? বিষয়টা কি তাই? হ্যাঁ, আমার কোনো স্টক থাকে না। আমি বিষয়টা একটু বুঝিয়ে বলি। ধরেন আমি আমি পরোক্ষভাবে আমি 22 জনের একটা গ্রুপ নিয়ে কাজ করি, পরোক্ষ। এটা হচ্ছে আমার পর্দার আড়ালের গ্রুপটা, যেটা আপনার শুটকিটা আমাকে তৈরি করে দিচ্ছে, এটা জেলে পরিবার। এটা হচ্ছে জেলেদের এমন পরিবার, ওনারা ধরেন 2 ভাই 3 ভাই, ওদের যত সদস্য, ফ্যামিলির যত সদস্য, সবাই মিলে ওরা একই কাজ করে। 3-4 ভাই মিলে, ওদের ওয়াইফরা, বাচ্চারা, সবাই মিলে আপনার এই একটা কাজই করছে, জীবিকা আহরণের জন্য এই একটা কাজই তাদের। জেলেরা হয়তো মাছ ধরে আনছে, বাকি বিষয়গুলো, প্রসেসিংগুলো বাকি সদস্যরা করছেন। এগুলো আসলে খালি চোখে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো ওইখানে হচ্ছে আপনার ওই সোর্সিং এর জায়গা থেকে যখন মানুষ নেয়, অসাধু কিছু ব্যবসায়ী,
ওনারা নিয়ে ওনারা করেন এটা, জেলেরা কখনোই করেন না, কখনো বিষাক্ত জিনিস ওনারা মেশান না। আচ্ছা। ওনারা যে শুটকি শুকানোর যে প্রসেসটা চাতাল বলে, ওনারা চাতালেই শুকিয়ে থাকেন। আচ্ছা আচ্ছা। আর কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা আপনার মেশিনের মাধ্যমে শুকান, যেটা পুরোটাই মেশিনের প্রক্রিয়া, ওটার শুটকিগুলো হয় শক্ত, এটা আচ্ছা। কখনোই সেদ্ধ হবে না। আর বেশিরভাগ জেলেরাই আপনার চাতালেই শুকায় আচ্ছা, শুটকিটা, আচ্ছা। যেটা আমার দেখা। আচ্ছা। আপনারা সেখান থেকেই সংগ্রহ করেন? জি, আমার একটা পুরো একটা টিম আছে, এরকম একটা ফ্যামিলি আছে যাদের থেকে আমার শুটকিটা সংগ্রহ করা। রাসায়নিক মুক্ত শুটকির ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন যে অথেন্টিক শুটকি হয়, কিন্তু এটা সংগ্রহ করা বা এটা দামের জায়গায় অন্যান্য ক্ষেত্রে পার্থক্যগুলো কি রকম একটু শুনি। পার্থক্য, সবচেয়ে বড় পার্থক্য এটাই যে আপনি যখন একজন জেলে থেকে সরাসরি সংগ্রহ করবেন তখন আপনার মধ্যস্বত্বভোগী থাকে না, যেটা আমার মধ্যে নেই, আমার কাছে নেই। তা আমি দামে সাশ্রয় দিতে পারি, আমার এটার ভিতরে কোনো আপনার ওই যে কেমিক্যাল মেশানো লাগে না, আমার মেশিনের কোনো সহায়তা লাগে না, এইসব বিষয়গুলো আমার মোটেই লাগে না, আমার এদিকে কোনো খরচ নেই। ম্যাম, আপনি হয়তো বা খুব সৎ চিন্তা নিয়ে আপনি রাসায়নিক মুক্ত শুটকি সংগ্রহ করছেন, কিন্তু জেলেরা যে মেশাচ্ছেন এটা নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে, জি। অবশ্যই আছে। আপনি দেখবেন যারা একদম যুগ যুগ ধরে এই ব্যবসার সাথে আছেন, অনেক জেলে পরিবার আছেন, দাদারা, চাচারা, নানারা, মানে অনেক পুরনো এইসব কাজে, ওরা কখনোই এই কাজ করে না। আচ্ছা। নতুন নতুন যারা শুধুমাত্র বাণিজ্যিক লাভের আশায় করছেন, জেলে হয়েছেন বা শুটকি উৎপন্ন করছেন, সেখানে কিছু মানুষ আছেন যারা, যেগুলো আমার চোখে দেখা, সেখানে কিছু মানুষ আছেন যারা এগুলোর সাথে এই পাউডারটা মিক্সিং করে, যেটার কারণে হয়তো দীর্ঘদিন শুটকিটা ভালো থাকে। জি, সেক্ষেত্রে একটু যদি জানি যে তার মানে আপনার তো আসলে অবজারভেশনের একটা বিষয় আপনার মনে হয় সবসময় থাকে, আপনি একটা অবজারভেশনই রাখেন আসলে, যেহেতু আপনি সেখান থেকে শুটকিগুলো সংগ্রহ করছেন। আপনি যে বাজারের যে শুটকিগুলোর কথা বলছিলেন, যে রাসায়নিক যুক্ত শুটকি, যেটা আসলে দেখে সবসময় বোঝার উপায় নেই, এবং আমরা সবাই জানি যে রাসায়নিক যুক্ত শুটকির যে ভয়াবহতা, আপনি নিজে যদি একটু, আপনি নিশ্চয়ই বাজারে কি করেছেন, বিভিন্ন কোর্স করেছেন, পড়াশোনা করেছেন এই বিষয়ে, আমাদেরকে যদি একটু বলেন এই অনুষ্ঠানের মাধ্যমে, যে আমরা যে শুটকিগুলো খাচ্ছি বাজার থেকে রাসায়নিক যুক্ত, এর তো নিশ্চয়ই ভয়াবহ একটা রূপ আছে। হ্যাঁ, এটার ভয়াবহতা অনেক, যেটা সম্পর্কে আমি পড়াশোনা করেই জেনেছি, আমিও জানতাম না আগে। পড়াশোনার পরে জানলাম যে প্রথম যে জিনিসটা, প্রথম যে শারীরিক ক্ষতিটা আপনার হয়, ধীরে ধীরে হয়, আপনার আজকেই হবে না, বছর দুয়েক হবে না, 3-4 বছর হয়তো আস্তে 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 ধীরে ধীরে হবে। কিন্তু সেটা সবচেয়ে বড় কোলন ক্যান্সার যেটা আমাদের দেশের, এটা হচ্ছে রাসায়নিক যে কেমিক্যালটা মেশানো হয় শুটকিতে, এটা আরো বিভিন্ন কিছুতেও আসে, কিন্তু শুটকিটাই বেশি কোলন ক্যান্সারে আক্রান্ত হয় মানুষ এটাতে। এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর দিকটা, যেটা আমার তথ্যে উঠে এসেছে। আপনি তো দেশি শুটকি প্লাস হচ্ছে অন্যান্য শুটকি নিয়েও মনে হয় কাজ করেন, সামুদ্রিক শুটকি? জি জি, দেশি শুটকি বলতে আমার এখানে সামুদ্রিক সব ধরনের শুটকি আছে। আচ্ছা, কি কি শুটকি আছে একটু শুনি। আমার ছুরি, তারপর লইট্টার বিভিন্ন ক্যাটাগরি আছে, ছোট বড় মাঝারি, ছুরি তো তেমন আছে, তারপর পোয়া, তারপর হচ্ছে আপনার কি বলে কোরাল, তারপরে হচ্ছে কাচকি, মলা, তারপর হচ্ছে মানে সমুদ্রে যা যা আছে বিভিন্ন রকমের। আমি একটু দর্শকদের জন্যই জানি যে অনেকেই তো সেন্ট মার্টিন যান, সেখান থেকেও শুটকি সংগ্রহ করেন, আমার নিজের অভিজ্ঞতা রয়েছে। সেখানকার শুটকিগুলো একেবারেই বাংলাদেশের কোনো শুটকির সঙ্গেই, আমি জানি না ভুল বলছি কিনা, আমি খুব একটা মিল পাইনি। আসলে এখানের পার্থক্যটা আসলে কি? আপনি নিজেই বলছেন যে শুটকি শক্ত তখনই হবে যখন এটাকে রাসায়নিক যুক্ত করা হবে, কিন্তু সেন্ট মার্টিনের ম্যাক্সিমাম শুটকি আমি যতটুকু পেয়েছি যে একটু সফট হয়, মনে হয় যেন শুটকি মাছ যেটা আসলে বলে সেটাই আমার মনে হয়েছে, যেটা অন্য কোনো বাজারের শুটকির সঙ্গে সামঞ্জস্যতা নেই। আপনার শুটকিগুলো কি সেই ক্যাটাগরির, বা কিভাবে আসলে ক্যাটাগরাইজ করেন আপনি একটু যদি বলেন? আমি সেন্ট মার্টিনে না যাই, জি, আমি কক্সবাজার পর্যন্তই থাকি। সেন্ট মার্টিন যেহেতু সবাই যাচ্ছে না, তো কক্সবাজারে আপনি দেখবেন অনেক বড় শুটকির বাজার, সেখানে আপনি বেশিরভাগ শুটকি দেখবেন ঝুলে আছে, মাছি বসে না, লক্ষ্য করবেন। অনেকেই যায় কিনে নিয়ে আসে শুটকি, যারা প্রেমী তারা দেখলেই পাগল হয়ে যায়। আগে বলতাম মানুষকে, এখন বলি না, এখন খেয়েই সবাই বুঝে আসলে কোনটা ভালো। তো ওখানে শুটকিগুলো আসলে, কক্সবাজারের শুটকিগুলো বেশিরভাগই হয় কি
আমি সবার কথা বলবো না, সব না, কিছু কিছু আছে ভালো, অনেক ভালো আছে। তো বেশিরভাগই হয় কি ওই যে ক্রেতা আকৃষ্ট করার জন্য ওখানে আপনার শুটকিতে কেমিক্যাল মেশানো থাকে। আর যেটা আপনি কাঁচা বলছিলেন যে মাছের মতো, ওই শুটকি হয় শুধুমাত্র আপনার ছুরিতে। আচ্ছা, আমি যেটা দেই ওখানে আপনার মিঠা লইট্টা, মানে মিঠা ছুরি বলে একটাকে, ওটা একটু নরম হয়। ছুরিতে হয়, টুনাতেও হয়। হ্যাঁ, মিঠা লইট্টাটা একটু বেশি, মানে ছুরিটা একটু বেশি পছন্দ করে মানুষ। ওটা হচ্ছে তরকারি রান্না করলে আপনার রান্নাটা অনেক মজা হয়, ওটা যায়। এটা হচ্ছে শীতকালে, অন্য সময় আপনি পাবেন না। আচ্ছা, কি কি শুটকি নিয়ে কাজ করছেন সেগুলোর দাম যেমন শুনবো, একই সাথে শুটকির এই পেজে আপনার কি রকম রেসপন্স পাচ্ছেন, বা প্রথম যে ক্রেতা আপনার কাছে অর্ডার করলো সেটা কি পরিমাণ ছিল, এই ছোট ছোট গল্পগুলো সুন্দর করে শুনি। আমার শুরুতে মানুষ আসলে ওরকম সাড়া পায় না, সত্যি। তো আমি করলাম কি, প্রথমেই আমার আত্মীয় স্বজন যত রিলেটিভ কুমিল্লায় ছিল, তো ওনাদেরকে ফোন করে বললাম যে আমি একটা কিছু নিয়ে শুরু করতে যাচ্ছি, আমাকে সাপোর্ট করলে আমি খুশি হব। আচ্ছা, তো ওভাবে কথাটা মোটামুটি ছড়িয়ে গেল। আমার রিলেটিভরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, আমাকে সবসময় সাপোর্ট করে যায়। তো ওনাদের মধ্য থেকেই আমার একটা অর্ডার আসলো। আচ্ছা। এবং খুব বড়সড় একটা অর্ডার প্রথমে আসলো। সুভিনিয়র হিসেবে পাঠান নাই শুটকি? না যেটা কিছুই হয়। পাঠাইনি, কারণ আমি তো প্রথম উদ্যোক্তা, আমি বুঝতে হ্যাঁ, পারছিলাম মানে না। ওই সময় তো পাঠাতে হয়, যে আপনি যেটি বলছিলেন যে শুরুতে কাছের পাঠাইনি। লোকেরা সাপোর্টে আসে না। পাঠাইনি, সত্যি হ্যাঁ, পাঠাইনি আচ্ছা। আসলে। জি। তো হচ্ছে ওখান থেকে একটা ভালো একটা অ্যামাউন্টের অর্ডার আসে। অর্ডার আসে। জি। সেটা কি ছিল পরিমাণ আমার ছিল? প্রথম, ওটা ছিল 5 কেজি। বাহ। তখন 5 আমার কেজি। জন্য 5 কেজি মানে সত্যি শুরুটা তাই। অনেক হ্যাঁ, বেশি অবশ্যই। কিছু ছিল। তারপর ঢাকা থেকে দুজন দেয় পেজে, আচ্ছা। ওই শুরুটা ওখান থেকে। তো তখন শিখছি, আচ্ছা। অত কিছু শিখে আসার পরেও কিন্তু আমার শিখতে হচ্ছে অনেক। জি। শুরুর কিভাবে গল্প packaging- করছেন আপনি, পেজটা দাঁড় করালেন, পার্সোনালি একটা অর্ডার আসলো, সেটা ঠিক আছে, কিন্তু একটা পেজ নিয়ে আসলেন আর সেখান থেকে অর্ডার আসলো, বিষয়টা নিশ্চয়ই না, এমনও না, ছিল না, না? না, এমন ছিল এখানেও না। তো আপনার একটা স্ট্রাগল ছিল। অবশ্যই ছিল, জি। অবশ্যই ছিল। এই আপনার আমি যদি বলি 3 মাস 3.5 মাস লেগে গেল আমার এটার পিছনে। কন্টেন্ট লিখছি, শিখছি, কিন্তু পাশাপাশি অন্যদের কন্টেন্ট গুলো দেখে শিখছি, কয়েকটা গ্রুপে লিখছি। ওই ছবি, ওই যে বললাম মানুষ ক্রেতা আসলে পণ্য কেনে না, ছবি কেনে। তো ওখানে আমার ওই যে 3.5 মাস কিন্তু আমি লেগে আছি এটার পিছনে, কিভাবে ভালো করা যায়, কিভাবে আকৃষ্ট করা যায়। বিভিন্ন গ্রুপ, আমাদের দেশে তো গ্রুপ অনেক, তো তখন কিছু গ্রুপ ছিল হাইলাইটস, তো ওইসব গ্রুপে গেলাম, ওখানে আমার পণ্যের প্রচার শুরু হলো। 3-3.5 মাস পরে আমার আস্তে আস্তে, মানে প্রথম যে রিলেটিভ ছাড়া অর্ডারটা আসতে 3.5 মাস লাগলো। কিন্তু এরপরও আমি মোটামুটি হতাশ হইনি যে 3.5 মাস এখনো কোনো না, ওরকম আসলে কখনোই না। আমি ভেবেছি যে হবে, আজকে হয়নি তো কি হয়েছে, একদিন হবে, লেগেছিলাম। তো ওভাবেই লেগে থাকা, ওভাবেই প্রচার। এখন আলহামদুলিল্লাহ আমি যদি বলি, আমার প্রোফাইল থেকেই মনে হয় সবচেয়ে বেশি অর্ডার আসে। আমার পেজ থেকে যতটা না আসে, আমার প্রোফাইল থেকেই অনেক বেশি অর্ডার আসে। নিশ্চয়ই, মানে এখন তো একটা অবস্থানে এসে আপনি দাঁড়িয়েছেন, এটা খুব স্বাভাবিক রেগুলার একটা ক্রেতাই বিষয়। বেশি আলহামদুলিল্লাহ। কিন্তু নানান সীমাবদ্ধতা, প্রতিকূলতা পার হয়েই আসলে আপনাকে এখানে আসতে হয়েছে। আমরা একটু সেই জায়গাটাতেও টাচ করতে চাই। আপনি একজন শিক্ষক ছিলেন, আপনি ক্লাস নিতেন, আপনি বাসায় বাচ্চাদেরকে পড়াতেন, সেখান থেকে আপনি শুটকির ব্যবসায় নামলেন। এখানে তো আপনাকে অনেকেই তিরস্কারও করবার কথা, এবং পরিবার থেকেও সেটা আসার কথা যে আমি মানুষের সুন্দর কাজ রেখে তুমি শুটকি নিয়ে কাজ করছো। অনেকেই এটা অনেকেই বলেছেন, এবং নিজের খুব কাছের লোকেরা বলেছেন এটা ছেলেদের কাজ। এই যে শুটকির জন্য যাওয়া আসা, প্যাকেজিং দেয়া, এগুলো তো আসলে মেয়েদের কাজ না। আমি আসলে কখনোই ছোট থেকে এ পর্যন্ত কোনো কারো মানে নেগেটিভ কথাবার্তা আমাকে কখনো ছুতে পারেনি। এটা আমি ছোটবেলা থেকে, আমি যেটা করেছি সেটা আমি ভেবে চিন্তেই করেছি, এবং যেটাতে টার্গেট করেছি সেটাই করেছি। যারা একটা সময় নিরুৎসাহিত করেছিল, তারাই দেখা যাচ্ছে যে এখন রেগুলার ক্রেতা, প্রশংসাও করছে এবং একই সাথে প্রোডাক্টও নিচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা আমার জন্য, আমি সবসময় পজিটিভ, আমার চিন্তা ভাবনা সবসময় পজিটিভ থাকে, এটা আমি পজিটিভলি নিচ্ছি। হয়তো ওনারা প্রথম বুঝেননি, এখন বুঝেছেন। আমি কখনোই নেগেটিভ ভাবি না কোনো কিছু নিয়ে। সততা, মান বজায় রেখে দেশের প্রায় 12টি জেলায় আপনি আপনার 12টি দেশে আপনি আপনার এই শুটকি পৌঁছে দিচ্ছেন। আমরা যদি একটু মানের দিকটায় আসি, জি,
এবং একই সঙ্গে মূল্যের দিকটাও যদি আসি, যে মানুষ আসলে কেন আপনার পণ্যটি কিনবে, কেন আপনার শুটকিটা নেবে? আপনি তো একটা এক্সাম্পল দিলেন যে আপনারটা রাসায়নিক মুক্ত, যেখানে বাজারের সব শুটকি হচ্ছে রাসায়নিক যুক্ত এক অর্থে বেশিরভাগ ক্ষেত্রেই। আপনার শুটকির বিশেষত্ব দামের দিক থেকে, আপনি যেহেতু সরাসরি কালেক্ট করছেন, মধ্যস্বত্বভোগী এখানে নেই, সুতরাং কিছুটা সাশ্রয়ী মূল্যে পাবারও একটা সুযোগ রয়েছে। সেই জায়গাগুলো নিয়ে যদি একটু জানতে চাই। আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আমি যখন কাজ শুরু করি তখন কিন্তু আপনার ওরকম কেউ ছিল না শুটকি নিয়ে কাজ করা। এখন যেহেতু ছিল, হয়তো অফলাইনে ছিল, অনলাইনে অতটা ছিল না। এখন যেহেতু অনলাইনে অনেক বড় একটা বাজার তৈরি হয়েছে, এটা নিয়ে আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখন হচ্ছে আমি আমার শুধু ক্রেতাদের কাছেই আমার পণ্যের দামটা উল্লেখ করতে চাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে হচ্ছে হয়তো আমার জন্য কারো লস হোক, এটা আমি চাই না। আমি প্রথম অবশ্য আমার আপনার দামও দিয়ে দিতাম, কিন্তু এটা নিয়ে আমার থ্রেট আসলো বেশ কয়েকবার যে আপনি এত কম মূল্যে দিবেন, হয়তো আমাদের তো যাবে না, আমাদের তো কস্টিং অনেক বেশি হয়, তা আপনার জন্য আমাদের বাজারে সমস্যা। তো এই জন্য আমি ইদানিং আর এটা করছি না। আচ্ছা আচ্ছা, এটাতে আপনার অন্যদের ক্ষতি হয়, ওনারা হয়তো আমাকে মেসেজে বলেন যে আপনার এই কাজটা করা উচিত না, এতে আমাদের উপর একটা প্রভাব আসে। তার মানে কি আমরা এটা এভাবে বলতে পারি ম্যাম যে অন্যান্য অনেক জায়গার চেয়ে আপনার এখানে কম দামে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এটাই আসলে আমাদের কাছে সাশ্রয়ী মূল্যে পাবেন অনেক বিষয়। ম্যাম, আপনি যেটা করছিলেন যে দেশি শুটকি নিয়ে কাজ করছিলেন এবং একই সাথে দেশি বুটিক্স নামে, লিজা বুটিক্স নামে কাজ শুরু করলেন। এই যে শুটকি থেকে আবার বুটিক্স, আরো একটু বেশি অন্যরকম হয়ে গেল, এবং একটা সময় মানুষ বলছিল যে তুমি ওইটাও করতে পারো, সেটা আপনি এসে করলেন। এটার পিছনে নতুন ভাবনা কি ছিল? এটার ভাবনাটা আমি একটু বলি। জি। আমি হচ্ছে ওই যে বলে না, মানুষ একটা কিছু নিয়ে মানে যখন আপনি নেমে যাবেন কোনো কিছুতে, আপনি পজিটিভ চিন্তা করবেন, তখন দেখবেন আপনি অটোমেটিকলি আপনার সামনে রাস্তা খুলে যাবে, কোথায় যাবেন আপনি পথ আপনি পেয়ে যাবেন। তো আমি যখন শুটকিটা নিয়ে কাজ করি, অনেকেই যখন আমাকে এই প্রেশার ক্রিয়েট করে যে মেয়ে মানুষ হয়ে তো আসলে এগুলো করার দরকার নেই, শুটকি নিয়ে কাজ করার দরকার নেই, তুমি করতে পারো কাপড় চোপড় এই সেই নিয়ে, তখন ওই ভাবনাটা আমি পাশে রাখলাম। আচ্ছা, ফেলে দেইনি, পাশে রেখেছি। তখন আমি ভাবলাম যে কারা কারা আমাকে এখানে দেখি এই বিষয়ে সাপোর্ট করে, ওই জিনিসটা আমি মাথায় রাখলাম। দেন হচ্ছে আমার শুটকির যে প্রথম প্রফিটটা হয়, ওই প্রফিট থেকেই আমি আমার ওই লিজা বুটিক্সটা শুরু করি। মাত্র 4টা 3 পিস দিয়ে আমার লিজা বুটিক্স শুরু। আচ্ছা আচ্ছা, তার মানে কি দুটো আপনি পাশাপাশি চালালেন এরকম বিষয়? হ্যাঁ, পাশাপাশি বলতে ওই 5-6 কিছুদিন মাসের যাবার পরে। এটা হচ্ছে আমার, আমি যদি বলি, এটা হচ্ছে আমার রিলেটিভদের কি বলবো, আবদারের জায়গাটা, যে আপনি করেন, আপনি যেটাই করবেন আমাদের মনে হয় ভালো হবে, তো ওটাও রাখলাম, এটাও রাখলাম। আচ্ছা, শুরুতেই সাফল্য আসলো, বিষয়টা এমন না, শুরুতে কিছুতেই সাফল্য আসে জানি আমরা স্ট্রাগলের জায়গাগুলো জানি। ওখানে ছিল মাত্র 4টা 3 পিস নিয়ে আসা, এটা আমি বাজার দেখছিলাম আসলে কি করা যায়, কিভাবে প্রফিট হয়, ওটা নিয়েও আমার একটা স্ট্রাগল আছে, ওটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। কারণ 3 পিসের পেজ তো অনেক আছে, আপনারটা মানুষ কেন কিনবে? না, আমি এটা অনলাইনে প্রচার করি না। আচ্ছা, এটা আমার অফলাইনে যায়, এটা আমার বাসা থেকেই সবকিছু, বাসায় আমি একটা শোরুম বলতে পারেন করে রেখেছি, ওখান থেকেই চলে। যে ক্রেতারা আসেন, ওনারা আমার বাসায় আসেন এবং তারা রেগুলার ক্রেতা, বাসা থেকেই দেখে শুনে বুঝে নিয়ে যান। ওনাদের জন্য কিছু আয়োজন, আমার কাস্টমার সার্ভিসটা একটু আলাদা, ওনাদের জন্য আমার একটা চা নাস্তার ব্যাপার থাকে, বছরে একটা বড় একটা বছরে অনুষ্ঠানের মতো থাকে, দাওয়াত পর্ব থাকে ঈদের পরে, রেগুলার যারা ক্রেতা তাদের জন্য, কারা বেশি কিনলো তাদের জন্য একটা গিফট থাকে, যে বেশি কিনলো। এটা কি শুধুমাত্র কুমিল্লা কেন্দ্রিক? না, এটা হচ্ছে চিটং, আমার শ্বশুরবাড়ি চিটং, এই কথাটা কিন্তু উল্লেখ করা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যা করছেন এখন চিটং থেকে, আমরা কিন্তু ভাবছি আপনি কুমিল্লায় বসে করছেন। না না, আমি চিটং থেকেই সব করছি। আচ্ছা আচ্ছা ম্যাম, এখানেই জানতে চাইবো যে একজন লিজা রহমান, সে শুটকির আড়তে বেশি কমফোর্ট নাকি তার বুটিক্সে বেশি কমফোর্ট? আমার মানুষ বলে না, দুটো সন্তান থাকলে দুটোকে মানুষ ভালোবাসে, আমার সেম সেটাই। আমি ভাবছিলাম আপনি এই আনসারটাই দিবেন, যদিও খুবই চমৎকার ছিল উত্তরটা। অবশ্যই অবশ্যই, দুটোই আমার সন্তান বলা চলে, যাদের আসলে পেলে পুষে আমি মানে এতটুকু নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ আমার দুটোই সমান তালে যাচ্ছে। এবং দুটোই আমি শুটকির বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে চাই। শুটকির বিষয়টা যেহেতু আমি রাসায়নিক মুক্ত শুটকি আমি দিচ্ছি মানুষকে, তো সেখানে আমার কিছু সীমাবদ্ধতা আছে। যেমন আমি আপনার
আপনি এখন চাইলেন 2-4 কেজি আমি দিতে পারবো না। এটা আমি অর্ডারটা নিয়ে রাখি। যেহেতু আপনি স্টক করেন না। জি, আমি স্টক করি না। এটা এটা খুব আমার একটা ভালো। বিজনেস, আমার নিজস্ব একটা নীতি, যেটা আমি আমার ক্রেতাদের সুবিধার্থেই করা। প্রি অর্ডার যেটাকে বলে আপনি সেটা করেন। জি, প্রি অর্ডারটা আমি নিলাম, আমি 1 মাস বা আমার 15 দিন বা 20 দিন আমি আমার ক্রেতাদের আপনার অর্ডার লিস্ট দেখে তারপর আমি শুটকিটা মজুত করে, এবং যেদিন সংগ্রহ করব সেদিনই এটা ডেলিভারি হবে। আচ্ছা, সেদিনের মধ্যে এটা ডেলিভারি হবে। এটা রাত হোক প্রবলেম নেই, কিন্তু সেদিনই হবে। কতজন কাজ করছে আপনার আন্ডারে? পরোক্ষভাবে 22 জন আছে, আচ্ছা, আর প্রত্যক্ষভাবে যদি বলি 4 জন, মা ছেলে 2 জন আর 2 জন হেল্পিং। আচ্ছা আচ্ছা ম্যাম, বিশ্বের 12টি দেশে আপনি শুটকি পাঠাচ্ছেন, এই যে বহির্বিশ্বের সাথে একটা সংযোগ, জি। এটা কি পেজের মাধ্যমে হলো না না নাকি? না, এটা আসলে আমার রিলেটিভ, আচ্ছা। আনঅফিশিয়ালি, যেটা আমি অফিশিয়ালি এখনো করতে পারিনি। শুটকি নিয়ে জিআই হওয়ার যে চিন্তা ভাবনাটা, ওখানে বেশি না হলেও অল্প কিছু আমারও আছে ওখানে। আমি যদি বলি, আমার অনেক ভাই বোন, আমার অনেক কলিগ যারা ছিলেন এটার সাথে জড়িত, তো সেই আশাটা থেকে আসলে আমার রিলেটিভরা যখন বাইরে অর্ডারগুলো করে, যেহেতু বাঙালি শুটকি প্রেমী অবশ্যই, তো আমি কাজ করছি, আমার উপর তাদের একটা ভরসা আছে। তো সেই জায়গা থেকে ওনারা মানুষের মাধ্যমে নেন। আমার কাজ হচ্ছে জিনিসগুলো ওই মানুষের কাছে পৌঁছানো। তো আমার রিলেটিভদের মাঝেই যাওয়া। আচ্ছা, আপনি সেখানে পৌঁছে দেন, সেখান থেকে আবার ওনারা হচ্ছে ওনাদের নতুন করে ওনাদের হ্যাঁ, কিন্তু এই গন্তব্যে পৌঁছে যায়। দেওয়াটাই কিন্তু সাকি উদ্যোক্তা জীবনের অনেক কঠিন একটা কাজ, অবশ্যই অবশ্যই। তাই না? জি। তুমি যেমন কেক নিয়ে কাজ করো, কেকের ক্ষেত্রেও কিন্তু মানে আমার কাছে তো মনে হয় যে খুবই কঠিন। হ্যাঁ অবশ্যই, আমি যেটি বলছিলাম যে ওনার শুটকিটা বাজারে কেন মানুষ কিনবে, একদম একদম। একটু আলাদা যদি নাই হয়, মানে স্পেশালিটি আমরা আলাদা। যেটাকে বলি, সেটা যদি নাই থাকে, তাহলে কেন তোমার পণ্য বা আমার পণ্য মানুষ একদম, কিনবে? একদম। সেই জায়গা থেকেই বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অন্তর্ভুক্ত উদ্যোক্তা হয়ে উঠেছেন আপনি। জি জি জি। সেই সাফল্যের কথাও জানতে চাই, সেই দিনের কথাও জানতে চাই। জি, সেটা ছিল মেবি 21 বা 22-এ। তো তখন আমাদের দেশের একটা উদ্যোক্তা লিস্ট তৈরি হচ্ছিল। সেখানে কিভাবে যেন আমার নামটা গেল আমি আসলে সত্যি জানি না। পরে দেখলাম একটা ফর্ম আসলো, ওটা ফিল আপ করলাম, দেন আমার একটা কার্ড হলো। আচ্ছা, আপনার কাজই আপনাকে নিয়ে গেছে। জি, হয়তোবা। জি, এবং জিআই পণ্য হিসেবেও মানে শুটকির যে স্বীকৃতি, সেটাও আপনার অভিজ্ঞতা রয়েছে, সেই আমার স্বীকৃতি কিছুটা, আদায়। জি, জি, কিছুটা। সেটাও যদি আপনি শেয়ার করেন আমাদের দর্শকদের সঙ্গে। এটা আসলে আমি আমারটা প্রত্যক্ষ কেউ হয়তো দেখেনি, কিন্তু এই বিষয়ে যে রিসার্চ, মানে খোঁজ করা, যে বিষয়গুলা কেন হবে, কোথায় হবে, যেমন আমি যেমন তথ্যগুলো সংগ্রহ করেছি, এই বিষয়ে কাজ করছি, সেহেতু আমার কিন্তু জিজ্ঞেস করা হবে প্রশ্নটা, আমার তো আমার কাছে তো তথ্য থাকবে, তাই না? তো আমার তথ্যগুলো আমি আপনার অফিসিয়ালি দিলাম। আচ্ছা, যেটা আমার কাছে জানা ছিল, আমাদের দেশে কত ভাগ রপ্তানি হয় শুটকিটা, বা এটা থেকে আমাদের কতটুকু আয় হয় বাংলাদেশে, ওই সব বিষয়। তারপর এটার যে আপনার ধরেন আমাদের দেশ স্বাধীন থেকে এই পর্যন্ত এটা যে বাইরে যায়, দেশের বাইরে যায়, কতটুকু যায়, কিভাবে যায়, এটা আমাদের দেশের জন্য কতটুকু লাভজনক, এইসব বিষয়গুলো নিয়ে আমি লিখেছি, অনেক জায়গায় লিখেছি, গেছে হয়তো অন্যজনের মাধ্যমে লিখেছি আমি। বাহ বাহ, চমৎকার ম্যাম। জি। যদি অনলাইন উদ্যোক্তার কথা আমরা চিন্তা করি, সেক্ষেত্রে খুবই গতানুগতিক একটা ধারা হচ্ছে পোশাক, অর্নামেন্টস কিংবা কসমেটিক্স। জি। এর বাইরে আপনি একটু ব্যতিক্রম ভাবে চিন্তা করেছেন। এই যে চিন্তা যারা নতুন প্রজন্ম করতে চায় বা নতুন নারী উদ্যোক্তারা করতে চায়, তাদের আসলে আপনি কিভাবে শুরু করতে বলবেন? আমি বলবো যে কোনো পণ্য আপনি যেটা নিয়ে কাজ করেন, সেটার আপনার উপকারিতা এবং অপকারিতা দুটোই দেখতে হবে। সেটার বিষয়ে আপনাকে খোঁজ নিতে হবে। আমার কোনো ক্লায়েন্ট, যেমন আমার কোনো ক্রেতা যখন আমাকে একটা প্রশ্ন করবে, যেমন আপু আমাকে পরপর দুটো প্রশ্ন করলেন, কোনো ক্রেতা আমার কাছে প্রশ্ন করবে এবং সেটার উত্তর আমি দিতে পারবো না, তাহলে আমি কিভাবে উদ্যোক্তা হব? তো সেহেতু আমাকে কাজে নামার আগে অবশ্যই ওই বিষয়গুলো জানতে হবে। এটা শুটকির ক্ষেত্রে না, আমি বলবো সব ক্ষেত্রে। এবং আপনার সাথে কথা বলে আমার একটা বিষয় মনে হয়েছে যে আপনি উত্তর দিচ্ছেন, কিন্তু কতখানি আপনি দিতে চাই বা কতখানি আমি পাবলিকলি জানাতে চাই, বিজনেসের জায়গা থেকে কতখানি আমি আমার জন্য রাখতে চাই, এটাও কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স করছেন। এই যে এই পরিমিতি বোধটা বা এই মানে বিষয়টা আসলে কিভাবে বুঝে উঠলেন? এটা আসলে
বলতে গেলে এটা অভিজ্ঞতা বলা যায়। যেমন আমি যখন শুরু করি তখন হয়তো এই অভিজ্ঞতাটুকু ছিল না, জি। আস্তে 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 হচ্ছে ধীরে ধীরে। মানুষ আসলে প্রতিদিনই শিখে, তাই না? শেখার কোনো শেষ নেই। তো আমি শিখছি, আমি এখনো শিখছি। আমি যে সফল তা বলবো না, আমার এখনো অনেক পথ হাঁটা বাকি। আমাকে অনেকটুকু হাঁটতে হবে, যেটা আমার গন্তব্য আমি এখনো পৌঁছাতে পারিনি। নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ বাজারটা তো আসলে একটা কম্পিটিশনের জি, জি, জায়গা। জি। সেখানে টিকে থাকতে হলে প্রতিনিয়তই আসলে শিখতে হবে, জানতে জি, হবে। জি। এই যে দেশি শুটকি এবং একই সঙ্গে লিজা বুটিক্স, জি। দুটো প্রতিষ্ঠানই আপনার জি। সমান তালে চলছে। জি। পাশাপাশি কি অন্য কোনো চিন্তা ভাবনা আছে, মানে ভবিষ্যতে আপনি আসলে কি করতে চান? আপনার এই দেশি শুটকি একই সঙ্গে লিজা বুটিক্স পাশাপাশি আর অন্য কোনো চিন্তা আছে কিনা? আগে এই দুটো নিয়ে জানি। না, আমার এই দুটোকেই অনেক বড় করার ইচ্ছে। যেমন আমি যদি বলি, আমি দেশি শুটকিটাকে জিআই হওয়ার পরে দেশের বাইরে অফিসিয়ালি দিতে চাই। আচ্ছা। এটা ব্র্যান্ড হিসেবে যেন যায়, ওটা আমার একটা চিন্তা ভাবনা। সৃষ্টিকর্তা যদি চান তাহলে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে বুটিক্সটাও সেম, দেশের বাইরে যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে সুদূর ভবিষ্যতে। বুটিক্সটা তো আপনি শুধুমাত্র চিটাগাংয়ে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু এটা একটা এখন চিন্তা দেশের ভাবনা। বাইরে চিন্তা ভাবনা করছেন, আগে এটা- তো দেশের ভিতরে আপনি বাড়াবেন। দেশের ভিতরে তো যাচ্ছে আচ্ছা অফিসিয়ালি, হয়তো আমি এটা অনলাইনে দেখাচ্ছি না, কিন্তু এটা যাচ্ছে আচ্ছা, অফলাইনে যাচ্ছে। যাচ্ছে। বাহ, দারুণ। চমৎকার। ম্যাম, সেই শান্তশিষ্ট লিজা রহমান, যার শুরুটা হয়েছিল ইন্টারমিডিয়েটে, একদমই শূন্য হাতে শুরু করেছিল আমি বলবো, এবং পরিবার থেকেও যে খুব বড় ধরনের কোনো সহযোগিতা না, কোনো পেয়েছেন তা সহযোগিতাই নয়। নেই। কিন্তু সময়ের সাথে সাথে আপনি যেরকম নিজেকে সুসংগঠিত করেছেন, সামনের দিকে এগিয়ে গেছেন, আপনার পরিবারের অন্যান্য মানুষরাও কিন্তু স্ব ক্ষেত্রে বেশ সফল। জি, জি। আপনার হাজবেন্ডের কথা যদি বলি এবং একই সাথে আপনার সন্তানদের কথা যদি জি, বলি, জি। এই যে সবার এক একটা করে অর্গানাইজেশন বা এক একভাবে যে তারা জি, জি, জি। উদ্যোক্তা, এই সফলতাটা আপনি আজকের এই দিনে এসে কিভাবে দেখেন? এটার বিষয়ে আমি দুটো কথা বলতে চাই। জি। বলতে চাই এটাই, যে আমি যখন চাকরি করলাম, আমি আসলে শিক্ষকতা পেশা থেকেও অনেক কিছুতে ট্রাই করেছি, করিনি যে তা না, কিন্তু কোথাও আমাকে টানেনি ভাবে। শিক্ষকতাটাই আমার একটা ভালো লাগার দিক ছিল, কিন্তু অন্য কোথাও আমাকে টানেনি ওভাবে। তো বাচ্চাদের পড়াশোনা, যেমন ছেলের পড়াশোনা শেষ হওয়ার পরে ওকেও যে একটা বিজনেসে দাঁড় করাবো, ওটা আমার একটা মেন্টালিটি ছিল আগে থেকে। আমার মেয়ে হচ্ছে সিএসসি তে পড়াশোনা করছে, চিটাং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি থেকে। ও হচ্ছে একটু ভিন্ন, ও হচ্ছে উদ্যোক্তা হওয়ার ওর কোনো চিন্তা ভাবনা নাই। ও হচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ারে যাবো, এটা ওর সম্পূর্ণ। আমি কখনো চাপিয়ে দেইনি বাচ্চাদের উপর কিছুই, ওরা ওদের মতোই। তো ছেলেকে এই বিষয়ে আনার ব্যাপারটা হচ্ছে, ছেলে আমার সাথে থেকে থেকে আমি দেখলাম যে মানে ও ভালোই বুঝে, ভালো করবে। মনে একই হলো, সঙ্গে সে আগ্রহীও। হ্যাঁ, অনেক আগ্রহী। জি জি, সে আগ্রহী নিশ্চয়ই বিষয়টা। নিশ্চয়ই। অনেক অনেক শুভ কামনা, অনেক ভালো থাকবেন, এবং একই সঙ্গে অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে অতিথি হিসেবে ডাকার জন্য। ধন্যবাদ আপনাদেরকে।